আমরা গভীর অনুতাপের সাথে জানাচ্ছি যে রাজ্য সরকার পুজোকে এবং পার্বণকে নিয়েও সংকীর্ণ রাজনীতির খেলা, সাম্প্রদায়িকতার খেলায় মেতেছে। রাজ্য সরকার বা রাজ্যের মুখ্যমন্ত্রী তার দপ্তর থেকে বা পুলিশ দপ্তর থেকে যে আদেশ দিয়েছে যে 25 তারিখে বিসর্জনের দিন ধার্য হয়েছে, আমি পরিষ্কারভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে পুজো পার্বণ যা কিছু হচ্ছে সব পঞ্জিকা মতে হয়ে থাকে এবং গুপ্ত পঞ্জিকা যেটা আছে, গুপ্ত প্রেসের পঞ্জিকা মতে এবছর নবমী এবং দশমী 22 তারিখে পড়েছে এবং 22 তারিখ বৃহস্পতিবার হওয়ায় স্বাভাবিকভাবেই কোনো বিসর্জন কার্য হিন্দু মতে হওয়া সম্ভব নয়। তাই কখনোই বৃহস্পতিবার লক্ষ্মীবারে ঠাকুর বিসর্জন কখনো হয় না। যদি বিশুদ্ধ পঞ্জিকা মতে ধরি তাহলে 22 তারিখে দশমী হচ্ছে। 23 তারিখে দশমীতে বিসর্জন দেওয়াটাই রীতি আছে আর সেইভাবেই চলবে। যত বাড়ির ঠাকুর আছে এবং বিভিন্ন নাম করা অনেক পুজো, সে বাগবাজার ব্যাংক সমিতি হোক কিংবা যোধপুর পার্ক হোক, এরকম অনেকগুলো বড় পুজো এবং প্রত্যেকটি পারিবারিক পুজো, ঐতিহ্যমণ্ডিত যে রাজবাড়ি, জমিদার বাড়ি, তার পুজো, সমস্ত পুজোর ভাসান দশমীর দিন হয়ে থাকে। আমি সরকারের কাছে প্রশ্ন করতে চাই, মহরম মুসলমান ভাইদের পবিত্র উৎসব, অবশ্যই তারা মহরম তাদের রীতিমতো, তাদের প্রথা মতো তারা তা পালন অবশ্যই করবে, কিন্তু রাজ্য সরকার যে ঘৃণ্য সাম্প্রদায়িক চক্রান্তের মাধ্যমে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চাইছে, আপত্তি আমাদের এখানে। 22 তারিখ 23 তারিখে ভাসানের ওপর নিষেধাজ্ঞা জারি করে সোজা ভাসান 25 তারিখ করতে হবে। কেন 24 তারিখ মহরম হলে 23 তারিখ দশমীর দিন ভাসান কেন হতে পারবে না? এই প্রশ্ন রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি করতে চাই। রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি এই কথা বলতে চাই যে প্রতি ক্ষেত্রে শুধুমাত্র মুসলিম ভোটকে মাথায় রেখে যে জঘন্য সাম্প্রদায়িক খেলা আপনি খেলছেন, তা বাংলার হিন্দু মুসলমান উভয়ের ক্ষেত্রেই এক সংকট ডেকে আনবে। এর আগেও আপনারা ইমাম ভাতা দিয়ে অন্য ধর্মের পুরোহিতদের বঞ্চিত করেছিলেন, অন্য ধর্মের ধর্মগুরুদের বঞ্চিত করেছিলেন। বিজেপিকে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়েছে। আদালত আপনাদের ইমাম ভাতা, মসজিদ ভাতাকে অসাংবিধানিক আখ্যা দিয়েছিল। আমরা মনে করি সরকার যে আদেশ দিয়েছেন সেই আদেশ সম্পূর্ণ সাম্প্রদায়িক আদেশ। শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের লোকদের দেখানোর চেষ্টা যে আমরা তোমাদের জন্য পুজোর বিসর্জন বন্ধ করে দিতে পারি। আমি সমস্ত ক্লাব
সমস্ত পুজোর যে প্রতিষ্ঠান আছে এবং রাজবাড়ি থেকে শুরু করে গৃহে গৃহে যে দুর্গা পুজো হয়, তাদের কাছে আমি আবেদন জানাচ্ছি যে তারা সরকারের এই দমন নীতি, সরকারের এই ধর্মীয় রীতির উপর চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা, একে সবাই বিরোধিতা করবে। এটা কোনোভাবেই মানা যায় না। সেই কারণে সরকার আদেশ পরিবর্তন করুক, এক নতুন সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস তৈরি করুক এই রাজ্যে। 23 তারিখ সমস্ত ভাষণ হোক, 24 তারিখ ধুমধাম করে মহরম পালিত হোক। তাহলেই এই রাজ্যে হিন্দু এবং মুসলমানের মধ্যে ঐক্যের বাতাবরণ তৈরি হবে এবং যা এই রাজ্যের ভিতকে মজবুত করবে বলে আমরা মনে করি। কিন্তু আজ যদি দমনমূলক নীতির মাধ্যমে সরকার জোর করে ভাষণকে বন্ধ করে দেয়, তা কিন্তু সংখ্যা গুরু সম্প্রদায়ের মানুষ কিন্তু ভালো চোখে নেবে না। সেই কারণে সরকারকে আমি পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে বলছি, সংখ্যালঘু মানুষকে খুশি করতে ভাষণ বন্ধ করার যে নীতি আপনি নিয়েছেন, তাতে সংখ্যালঘু মানুষ খুশি হবে না। কারণ সংখ্যালঘু মানুষ বুঝে গেছে যে তাদেরকে ঠকাতে নানান রকম প্রক্রিয়া আপনারা নিচ্ছেন, আর এই বিসর্জন বন্ধ করতে সংখ্যাগুরু মানুষ এই সরকারের উপর রুষ্ট হবে বলে আমি মনে করি। সেই কারণে এই বিসর্জনকে বন্ধ করবার যে সরকারি আদেশ, তাতে না সংখ্যাগুরুরা খুশি হবে, না সংখ্যালঘুরা খুশি হবে। সেই কারণে অবিলম্বে এই আদেশ প্রত্যাহার করবার জন্য সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি। 22 তারিখ যেহেতু বৃহস্পতিবার, 22 তারিখ ভাষণ হওয়া সম্ভব নয়। 23 তারিখ যারা ভাষণ দিতে চান, তাদের ভাষণে সরকারকে বাধা দেওয়া উচিত নয়, খোলা ঘোষণা করা উচিত। যারা 23 তারিখ ভাষণ দিতে চান, 23 তারিখ ভাষণ দিন। 24 তারিখ সমস্ত ভাষণ বন্ধ থাকবে। 24 তারিখ শুধুমাত্র মহরম হোক। 25 তারিখ যারা ভাষণ দিতে চান, তারা 25 তারিখ দিন। এর চেয়ে বড় সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ আর কিছু হতে পারে না, যা বিজেপির পক্ষ থেকে আজকে আমরা আপনাদের মাধ্যমে সরকারকে আমরা জানাচ্ছি। যদি প্রয়োজন হয় তো মুখ্যমন্ত্রীকে আমি চিঠিও লিখব, আছে প্রয়োজন না চিঠিও লিখব মুখ্যমন্ত্রীকে। সে চিঠির কপিও আমি আপনাদের দেব যে এই সাম্প্রদায়িক খেলা এই রাজ্যে বন্ধ হওয়া উচিত আছে। এই রাজ্যে এই সাম্প্রদায়িক খেলা নতুন নয়। এই সরকারটা যে বসেছে, আমি বারবার বলেছি, পুরোপুরি সিপিএম এর অনুকরণে, সিপিএম কে নকল করে একটা সরকার চলছে। সরকারটার পতাকা আলাদা, নাম আলাদা, কিন্তু আসলে বকলমে সিপিএম সরকার চলছে। যেভাবে সিপিএম এই রাজ্যে দমন পীড়ন নীতি চালিয়েছে, এই রাজ্যের সাম্প্রদায়িকতাকে বিনষ্ট করেছে, একই প্রক্রিয়ায় আরো নগ্ন রূপে সাম্প্রদায়িক রূপের এক প্রকাশ তৃণমূল কংগ্রেস দেখাচ্ছে। এখানে আমরা এখন দেখছি কিছু বুদ্ধিজীবীর হঠাৎ বুদ্ধির উদয় হয়েছে। কি কারণে উদয় হলো? দাদ্রি কাণ্ডের জন্য। দাদ্রি কাণ্ডের যে ঘটনা ঘটেছে তা দুর্ভাগ্যজনক, দুঃখজনক। এ ঘটনা হওয়া উচিত নয়। আমরা পরিষ্কারভাবে একথা আগেও বলেছি, আজকেও বলছি। কারো রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে এই সাম্প্রদায়িক
রাজনীতি বন্ধ। তাড়াতাড়ি উত্তরপ্রদেশে যারা আজকে একাডেমি থেকে পদত্যাগ করছেন, বিভিন্ন জায়গা থেকে পদত্যাগ করছেন, তাদের অধিকাংশই কোনো না কোনো রাজনৈতিক শিবিরের সাথে যুক্ত। এই রাজ্যের যিনি পদত্যাগ করেছেন তিনি তো বামপন্থী রাজনীতির সাথে যুক্ত। অতএব একাডেমি পুরস্কার প্রাপ্ত এই রাজ্যের পদত্যাগী ব্যক্তি মহিলা, তিনি সিপিএম এর সঙ্গে যুক্ত, বাম রাজনীতির সাথে যুক্ত। সবাই বুঝে গেছে উত্তরপ্রদেশের একটি প্রত্যন্ত গ্রামের রাজনীতিকে, সেই সাম্প্রদায়িকতার বিষকে এই রাজ্য আনবার এক সুকৌশলে প্রচেষ্টা চলছে। আর যে প্রচেষ্টা সিপিএম এবং তৃণমূল লাগাতার করছে, সারা দেশে কংগ্রেস করছে। দাদরি কাণ্ডের ঘটনায় যা কিছু হয়েছে, সরকার তো উত্তরপ্রদেশে অখিলেশ সিং এর সরকার, আপনাদের প্রিয় মুলায়মের সরকার, তা মুলায়মের কুশপুত্তলিকা দাহ করুন। আমি এ রাজ্যের বুদ্ধিজীবীদের বলতে চাই, উত্তরপ্রদেশের একটি রাজ্যের ঘটনায় কি কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করবে? না, কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করবার ক্ষমতা আছে? পুরো ঘটনা রাজ্য সরকারের, রাজ্য সরকার সেখানে ব্যর্থ, আর তার দায় কেন্দ্রীয় সরকারের উপর চাপিয়ে নিজেদের বন্ধু মুলায়ম সিংকে আড়াল করবার চেষ্টা হচ্ছে, অখিলেশকে আড়াল করবার চেষ্টা হচ্ছে। আমি যারা পদত্যাগে এই রাজ্যে মন্দাকান্ত শেখ একাডেমি পুরস্কার প্রাপ্ত মহিলা, তাকে আমি পরিষ্কারভাবে জানাতে চাই, যখন এই রাজ্যে এই জাতীয় জঘন্য সাম্প্রদায়িক নিধন হয়েছে, তখন আপনাদের বিবেকের দরজায় একবারের জন্য কোন শুভবুদ্ধির উদয় হলো না? একবারের জন্য আপনাদের চেতনা জাগরিত হলো না? শুধু মুসলমান বললে আপনাদের চেতনা জাগরিত হয়, আর হিন্দু বর্ণ সম্প্রদায় বললে তখন আপনারা ঘোমটা দিয়ে চুপচাপ বসে থাকেন, তামাশা থাকেন। দিল্লির বুকে এত বড় শিক্ষক হয়েছে, কোন বুদ্ধিজীবী পদত্যাগ করেছে? কেন আজকের বুদ্ধিজীবীরা চুপ ছিলেন? নদিয়ার কালীগঞ্জ থেকে এখানে আমাদের ডান দিকে দুজন বসা আছে, আমি আপনাকে পরিচয় করে দিচ্ছি। মারু হাজরা, তার স্ত্রী ওখানে বসা আছে, এবং মারু হাজরার দুই সন্তান। মারু হাজরার একজন সন্তান এবং একজন ভাই। মারু হাজরার ছেলে হচ্ছে অসময় হাজরা, 18 বছর বয়স, আর তার ভাই মারু হাজরার ভাই শান্তনা হাজরা 30 বছর বয়স, যার স্ত্রী রিঙ্কু হাজরা এখানে বসে আছে। 4 মে 2015-তে শিব মন্দিরে জল দিয়ে ফেরার সময় সাম্প্রদায়িক আক্রমণে, সাম্প্রদায়িক এক জঘন্য কারণে এই পরিবারের 3 জনকে খুন করা হয়। ওই তখন তো কোনো বুদ্ধিজীবীর বুদ্ধি থেকে একটা শব্দ বেরোলো না, তখন বুদ্ধি ভ্রম হয়ে গেল। নিজের রাজ্যে কলকাতা থেকে মাত্র 150 কিলোমিটার দূরে একই পরিবারের 3 জনকে সাম্প্রদায়িক হত্যার শিকার হতে হলো। অথচ বুদ্ধিজীবীরা বুদ্ধিভ্রষ্ট, তখন তারা এই সরকারের বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, সাম্প্রদায়িক নিধনতার বিরুদ্ধে একটি শব্দ করেনি।
যদি একাডেমিক পুরস্কার ফেরত দিতে হয় তাহলে দয়া করে আমি হাত জোর করে বলবো ওই টাকাটা যেটা পেয়েছেন সেই টাকাটা এই গরিব পরিবারকে ফেরত দিন। এইরকম অসহায় গরিব পরিবার যারা আজকে অসহায়, তাদের জান এলাকায় দেখুন তারা কিভাবে বেঁচে আছে, কি কষ্টের মধ্যে সেই পরিবার জীবন ধারণ করছে। যে পরিবারের বাপ ছেলে ভাই তিনজন পুরুষ মারা যায়, সেই পরিবার কি করে বেঁচে থাকে একবার গিয়ে দেখে আসুন, তারপরে লম্বা চড়া কথা বলবেন। শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের ওপর কোন ঘটনা ঘটলেই বুদ্ধিজীবীদের বুদ্ধি জন্মন করে জেগে ওঠে। আমরা এর তীব্র বিরোধিতা করছি। সাম্প্রদায়িকতা সে হিন্দু করুক মুসলমান করুক, সাম্প্রদায়িকতা সাম্প্রদায়িকতা, এর কোন আলাদা ধর্মীয় রূপ হতে পারে না। সেই কারণে দাদরি কাণ্ডের ঘটনারও আমরা তীব্র নিন্দা করছি। তেমনি এই কালীগঞ্জের এই হত্যা লীলারও আমরা তীব্র নিন্দা করছি। কিন্তু আমরা দাদরি কাণ্ডের তীব্র নিন্দা করলেন, কালীগঞ্জের ঘটনা নিয়ে কিন্তু কোন রাজনৈতিক নেতা একটা শব্দ করেন। 3 জন ফ্যামিলির মারা যাওয়ার পরেও কোন রাজনৈতিক নেতা দুঃখ প্রকট করেন। সব দল চুপ, বুদ্ধিজীবী চুপ। হলোটা কি বাংলা? কোন দিশাতে যাচ্ছে? আমি বুদ্ধিজীবীদের বলতে চাই, আপনারা বুদ্ধিজীবী, লেখাপড়া করে বুদ্ধিজীবী হয়েছে। আর একজন বুদ্ধিজীবী তসলিমা নাসরিন, যিনি তার দেশ থেকে সত্য লেখার জন্য পশ্চিমবাংলায় এসে ঠাঁই নিয়েছিলেন। পশ্চিমবাংলা থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তিনি অন্য রাজ্যে গিয়ে ঠাঁই নিয়ে আছেন। তসলিমা নাসরিন এই রাজ্যে ফিরতে চায়, এখানে থাকতে চায়, বাংলায় লিখতে চায়, বাংলার সঙ্গে থাকতে চায়। বারবার অনুরোধ করা সত্ত্বেও কেন সিপিএম সরকার তসলিমা নাসরিনকে নির্বাসন দিয়েছিল? জবাব দিক বামপন্থীরা। কেন তৃণমূল সরকার মহিলা মুখ্যমন্ত্রী, একজন অসহায় মহিলা, একজন লেখিকা, যিনি সত্য লেখার জন্য আজকে তাকে বাংলা থেকে নির্বাসিত করা হয়েছে, মুখ্যমন্ত্রী কেন সাহস দেখাতে পারছেন না? এক মহিলার প্রতি অবিচার হচ্ছে, সেই মহিলাকে এই রাজ্যে মুখ্যমন্ত্রী নিয়ে আসুন এবং তিনি যেখানে থাকতে চান থাকুক। কেন বুদ্ধি খুলছে না বুদ্ধিজীবীদের? তসলিমা নাসরিনকে যেভাবে এই রাজ্য থেকে বিদায় করা হয়েছে, একটা বুদ্ধিজীবীরও তো তখন রা শব্দ শুনলাম না। আর এখন বুদ্ধিজীবীরা নন্দনের সামনে এর কুশপুত্তলিকা পড়াচ্ছে, তার কুশপুত্তলিকা পড়াচ্ছে। কোথায় উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের সরকার, অর্থাৎ সিপিএম এর তৃণমূলের বন্ধু সরকার, তার রাজ্যে ঘটা ঘটনা তার দায় বিজেপি দিতে হবে। তাহলে পরিষ্কার করে তৃণমূল কংগ্রেস বলুক, এই রাজ্যে কোনো ঘটনা ঘটলে সিপিএম পরিষ্কার করে বলুক, এই রাজ্যে কোনো ঘটনা ঘটলে সরাসরি কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করুক। আমরা রাজি আছি। যখন এনআইএ ইনকোয়ারি দিয়েছিল খাগড়াগড়ে, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী কিরকম চিৎকার করেছিলেন? পরে কি প্রমাণ হলো? জামায়াত ইসলামের নামক উগ্রপন্থীদের সাথে তৃণমূল কংগ্রেস সারা রাজ্যকে বোমের কারখানা বানিয়ে ফেলেছে। তখন বুদ্ধিজীবীরা চুপ। ওই ক্ষেত্রে যদি মাদ্রাসা জড়িত না হয়ে অন্য কোন স্কুল জড়িত হতো, প্রতিষ্ঠান জড়িত হতো, বুদ্ধিজীবীরা রাস্তায় বেরিয়ে পড়তো।
যেহেতু মাদ্রাসায় বোম বানানো হচ্ছে, যেহেতু মাদ্রাসায় ভারত বিরোধী কার্যকলাপ হচ্ছে, তখন বুদ্ধিজীবীদের বুদ্ধি কাজ করে। আমি খোলাখুলি ভাবে প্রশ্ন করতে চাই বাংলার এই জাতীয় বুদ্ধিজীবীদের, মুসলিম শব্দ দেখলে আপনাদের বুদ্ধি প্রম হয় কেন? এ প্রশ্নের আমি উত্তর চাই। আমরা মানুষের রক্তর ক্ষেত্রে কোন হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান বাদ বিচার করি না। হত্যা হত্যা, সে যে পরিবারের হোক, যে ধর্মের হোক, যে ক্ষেত্রে হোক। কিন্তু অদ্ভুত ব্যাপার, একদল রাজনেতা এক ধর্মের হলে তখন বুদ্ধি তাদের খুলে যায়, আর আরেক ধর্মের ক্ষেত্রে তখন বুদ্ধি লোপ পেয়ে যায়। এ দ্বিচারিতা বন্ধ করুন। এ দ্বিচারিতার মুখোশ খোলবার দিন চলে এসছে। কেউ না খুলবে তো আমরা খুলবো। এই জাতীয় মেকি বুদ্ধিজীবী সাম্প্রদায়িক বুদ্ধিজীবী যারা সাম্প্রদায়িক রাজনীতি মাধ্যমে যারা বাংলাকে ভাগ করতে চাইছে, বাংলায় নতুন সাম্প্রদায়িক উৎপাদ তৈরি করতে চাইছে, তাদের মুখোশ করবার জন্য বিজেপি কাজ করবে। আমরা চাই বাংলা হিন্দু মুসলমান সম্প্রীতি যেভাবে বাস করছে, ধর্ম যার যার ধর্ম শেষে ধর্ম ডাকবে, আল্লাহকে ডাকবে, যিশুকে ডাকবে, ভগবানকে ডাকবে, কোথাও কোনো বাধা তো আমরা দেই। কিন্তু আজকে বিসর্জনের ক্ষেত্রে সরকার বাধা সৃষ্টি করছে। আমি রাজ্য সরকারকে বলছি, দুর্গা পুজো 4 দিনের পুজো এবার 3 দিন হচ্ছে। ক্ষমতা আছে রাজ্য সরকারের, মহরমকে একদিন পিছিয়ে দেওয়া। আমি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করে বলছি, এছাড়ার ক্ষমতা তো দূরের কথা, উচ্চারণ করবার সাহস আপনার নেই। মহরম মুসলিম ভাইরা একদিন পেছা, এ কথা বলার সাহস আপনার নেই, সিপিএম এর নেই, মমতা ব্যানার্জির নেই। অথচ বিসর্জনের বেলা আদেশ জারি করে দিচ্ছে। আমরা চাই না মহরম পেছা, মহরম যেদিন সেদিনই হোক, ধুমধাম করে হোক, হিন্দু মুসলমানের সম্প্রীতি তৈরি হোক। 24 তারিখ হিন্দুদের ভাষা, মুসলিম সম্প্রদায় যুক্ত হোক। পরের দিন মহরম, হিন্দু সম্প্রদায়ের উপস্থিতিতে মুসলিম সম্প্রদায় মহরম করুক। এক নতুন সম্প্রীতির দৃষ্টান্ত তৈরি হোক। কিন্তু যা সরকার করতে চলেছে তা এই রাজ্যে ধ্বংসকারী। সেই জন্য সরকারের থেকে পিছিয়ে আসুক, এটা আমরা চাই। এর ছাড়া একটি রাজনৈতিক বিষয় আমি আপনাদের উল্লেখ না করে পারছি। আজকে একটি বহুল প্রচারিত দৈনিক পত্রিকায় তৃণমূলের আরেক ভয়ঙ্কর কেলেঙ্কারির নিদর্শন পাওয়া গেছে। প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোন রকম নীতি শর্ত না মেনে হাজার হাজার নিয়োগ হয়েছে। আজকে হাওড়ার নিয়োগের খবর চলে এসেছে। এবার এই বিষয়টা যদি তদন্তে করা হয়, দেখা যাবে গোটা রাজ্য জুড়ে টেট কেলেঙ্কারির মতো এটাও একটা বড় কেলেঙ্কারির আকার ধারণ করে। একটা পরীক্ষায় বসতে গেলে যে ন্যূনতম মার্কস লাগে, 56% আর 68% মার্কস লাগে। একজন জেনারেল ক্যাটাগরি প্রাথমিক মাস্টারের পরীক্ষায় বসতে গেলে, এসটি এসটির ক্ষেত্রে আরো ছাড় আছে, আপনারা সেটা জানেন, আমি বিস্তারিত বলছি। সব কিছু উপেক্ষা করে দিব্যি মাস্টার পড়ে গেল। এবং যখন 2012 সালে পরিষ্কারভাবে টেট পরীক্ষা ছাড়া আর কোন প্রাথমিক শিক্ষক নিয়োগ করা যাবে না, এই আদেশ জারি হওয়ার পর কি করে 14 সালে
এর নিয়োগ হতে পারে। আপনি কি ভাবছেন যে এটা প্রাথমিক শিক্ষক পর্ষদের দায়িত্বে থাকা 2-4 জন অফিসার এটা করেছে? ওপর পর্যন্ত সম্পূর্ণ যোগাযোগ আছে। সেই কারণে আজকে মানব সংসাধন মন্ত্রী, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী বা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী স্মৃতি ইরানিকে আমি একটি চিঠি লিখেছি। সেই চিঠিতে পুরো এই কেলেঙ্কারির উল্লেখ করেছে এবং অবিলম্বে এই কেলেঙ্কারির সিবিআই ইনকোয়ারির জন্য কেন্দ্রীয় সরকার যাতে রাজ্য সরকারকে বলে, তার জন্য আমরা স্মৃতি ইরানিকে বলেছি। যেই এই কথা আমরা বলবো, আমি জানি যে এই সমস্ত কেলেঙ্কারির সাথে ঘুরে ফিরে শিক্ষামন্ত্রীর নাম জড়িয়ে আসছে। এডেন ক্ষেত্রেও আছে, এখানেও আছে। এত বড় দুর্নীতির পর তারা কেন পদত্যাগ করবে না? আর আমি আজকে এই কথা বলার পর আমি আপনাদের বলছি, তৃণমূল সরকারের পক্ষ থেকে বা পার্টির পক্ষ থেকে বলা হবে যে এটা রাজ্যের বিষয়, কেন্দ্রীয় শিক্ষা দপ্তর হস্তক্ষেপ করতে পারে না। এবার আমি পাল্টা প্রশ্ন করছি, এই রাজ্যের শিক্ষামন্ত্রী কি বলেছেন? কলেজে আমরা পয়সা দিই, প্রিন্সিপ বলে ইউনিভার্সিটিতে আমরা পয়সা দিই। পয়সা যখন সরকার দেয়, সরকার নাক গলাবে। তাহলে আজকে কেন্দ্রীয় সরকারকে বলুন তদন্ত করানোর জন্য 60% পয়সা কেন্দ্রীয় সরকার দেয়, তবে মাইনা হয়। 40% আপনারা দেন। 60% পয়সা যে দিচ্ছে তার অধিকার আছে আপনাদের থিওরি মতে। আমি কিন্তু কোনো নতুন থিওরি বলছি না, আমি বলছি না রাজ্যের বিষয়। কেন্দ্রীয় সরকার একে রাজ্যের উপর চাপ সৃষ্টি করতে পারে, বিভিন্ন ভাবে কেন্দ্রীয় সরকার তথ্য অনুসন্ধান করতে পারে, সে কাজ কেন্দ্রীয় সরকার করবে এবং করা উচিত। কিন্তু আমি এই রাজ্য সরকারের থিওরিকে মেনে বলছি, টাকা দেওয়ার জন্য যদি বিশ্ববিদ্যালয়ে রাজ্য সরকার হস্তক্ষেপ করতে পারে শুধু টাকা দেওয়ার জন্য, মালিক হওয়ার জন্য, তাহলে কেন্দ্রীয় সরকার এখানকার এই প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতির ক্ষেত্রে কেন হস্তক্ষেপ করতে পারবে না? এই প্রশ্নের উত্তর আমি শিক্ষামন্ত্রী বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি জানতে চাই। অতএব এই কেলেঙ্কারি সিবিআই ইনকোয়ারি দরকার। টেট কেলেঙ্কারি এবং প্রাথমিক শিক্ষক নিয়োগের এই যে নতুন কেলেঙ্কারি প্রকাশিত হয়েছে, তার পুরো তদন্ত যদি করা হয় তাহলে দেখা যাবে অজস্র ভুয়া অযোগ্য শিক্ষক নিয়োগ হচ্ছে। যে রিকুইজিট নাম্বার পায়নি তার মানে সেই লোকটি তো অযোগ্য। 68% মার্কস যে পেল না, বা এসসি এসটি ওবিসির ক্ষেত্রে নির্ধারিত মার্কস যে পেল না, সে শিক্ষক যদি হয় সে কি শিক্ষা দেবে? যে নিজেই ভালো করে পাস করতে পারে না, সে রাজ্যের ছোট ছোট ছেলেমেয়েদের কি শিক্ষা দেবে? শিক্ষার মান এমনি নামেনি। এই প্রক্রিয়া শুরু করেছিল সিপিএম, এই সার্কুলার জারি করেছিল সিপিএম, আর তৃণমূল আমলে সেটা কার্যে পরিণত হয়েছে। অতএব পরিষ্কার ভাবে আমি আবার বলছি, চুরি থেকে শুরু করে, লুট থেকে শুরু করে, সাম্প্রদায়িক থেকে শুরু করে অনিষ্টকারী যত কাজ আছে সব সিপিএম এর দেখানো রাস্তায় হুবহু নকল করে তৃণমূল কংগ্রেস চলছে। এটাও তার একটা উদাহরণ, যা সাম্প্রদায়িকতার ক্ষেত্রেও, চুরির ক্ষেত্রেও, লুটের ক্ষেত্রেও, খুনের ক্ষেত্রেও, সমস্ত ক্ষেত্রে। অতএব আমরা এর সিবিআই ইনকোয়ারি চাই, সত্য উদ্ঘাটন হোক। সৎ মুখ্যমন্ত্রীর যদি সত্যিকারের হিম্মত থাকে
সততার সম্পর্কে বিন্দুমাত্র আস্থা ভক্তি থাকে, তো এই প্রাথমিক শিক্ষক নিয়োগ এবং টেট কেলেঙ্কারির সিবিআই ইনকোয়ারি হোক, মুখ্যমন্ত্রী আদেশ দিন, এটা আমরা চাই। এইটুকু আমার বলার আছে। যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কিছু থাকে আপনি করতে পারেন। মনে হয় নেই, সেই জন্য আজকে শেষ। আরেকটা কথা বলি আপনাদের, কোনো পার্টির নেতা বলবে না, কারণ প্রেস রুষ্ট হয়ে যাবে। কিন্তু আমি আপনাদের দয়া করে বলছি, সংবাদ মাধ্যমকে বুদ্ধিজীবীদের মতো আপনারাও চোখে ঠুনি দিয়ে থাকবেন না। সত্যকে সত্য হিসেবে উজাগর করুন। সাংবাদিকদের কাছে এবং আপনাদের মাধ্যমে আপনাদের হাউসের কাছে আমি এই আবেদন জানাচ্ছি। কারণ সংবাদ মাধ্যমের কাজ সত্য তথ্যকে সামনে আনা, তা বিজেপির ক্ষেত্রেও আর অন্য কারো ক্ষেত্রেও। সেই কারণে সংবাদ মাধ্যম এই সত্য তথ্যকে সামনে আনুক, এটা আমাদের আপনাদের কাছে অনুরোধ। দুর্গা পূজার আগে আমি আপনাদের সবাইকে এবং আপনাদের মাধ্যমে আপনাদের পুরো হাউসের সমস্ত সাংবাদিক এবং কর্মচারী যতজন আছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে শারদীয়া দুর্গা পূজার শুভেচ্ছা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। আপনাদের মাধ্যমে সে নমস্কার আপনাদের হাউসের প্রত্যেকের কাছে পৌঁছে যাবে, এই বিশ্বাস আমার আছে। নমস্কার, ধন্যবাদ।